প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা জানো বিশ্বজুড়ে করোনা ভাইরাস কোভিড-19 কারণে তোমাদের পাঠদান কর্মসূচি অনেক বিঘ্নিত হয়েছে। তোমাদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, অনলাইনে পাঠদান কর্মসূচি। তারই অংশ হিসেবে আমি মোহাম্মদ আতিউর রহমান, সহযোগী অধ্যাপক, সরকারি এমএম কলেজ যশোর, তোমাদের অনলাইনে পাঠদান করতে যাচ্ছি। আমি যে বিষয়টি তোমাদের পাঠদান করব সেটি হলো ব্যবস্থাপনা বিষয়ে সম্মান তৃতীয় বর্ষের ট্যাক্সেশন ইন বাংলাদেশ। তাহলে চলো আমরা আমাদের পাঠদান শুরু করি। তোমাদের আবারও স্বাগতম। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি যে বিষয়টি তোমাদের পাঠদান করব, পূর্বেই বলেছি যে ব্যবস্থাপনা অনার্স তৃতীয় বর্ষের ট্যাক্সেশন ইন বাংলাদেশ। আজকে আমি তোমাদের যে বিষয়টি পাঠদান করব সেটা হচ্ছে আমাদের যে আলোচ্য সূচি, সেটা হবে সরকারি অর্থ ব্যবস্থা। আচ্ছা, তাহলে আসো আমরা সরকারি অর্থ ব্যবস্থা বলতে আমরা কি বুঝি। অর্থশাস্ত্রে যে শাখায় সরকারের আয়, ব্যয়, ঋণ সংক্রান্ত নীতি ও পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলে। আবার খেয়াল করো, অর্থশাস্ত্রের যে শাখায় সরকারের আয়, ব্যয়, ঋণ সংক্রান্ত নীতি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলা হয়। অর্থশাস্ত্রের এই শাখায় সরকারের আয় ব্যয় সংক্রান্ত সমস্যাবলী নিয়েও আলোচনা করা হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে অর্থশাস্ত্রের যে শাখায় সরকারের আয়, ব্যয়, ঋণ সংক্রান্ত নীতি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলে। আবার অর্থশাস্ত্রের এই শাখায় সরকারের আয় ব্যয় সংক্রান্ত সমস্যাবলী নিয়েও কিন্তু আলোচনা করা হয়ে থাকে। এটা আমরা সংক্ষেপে এক কথাই বলতে পারি। তবে আমরা বিস্তারিত ভাবে যদি বলতে পারি যে সরকারি অর্থ ব্যবস্থাটা আসলে কি, তাহলে আমরা বলতে পারবো যে অর্থশাস্ত্রের যে শাখায় সরকারের আয়ের বিভিন্ন উৎস, তার মানে সরকার কোথা থেকে অর্থ সংগ্রহ করবে সেই উৎস সমূহ, এসব উৎসের সুবিধা অসুবিধা, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, সেখান থেকে যদি আমরা অর্থ সংগ্রহ করতে চাই তাহলে সুবিধা অসুবিধাগুলো কি হতে পারে, এদের প্রতিক্রিয়া সমূহ, তার মানে সেখান থেকে অর্থ সংগ্রহ করতে হলে তার রিয়াকশন বা প্রতিক্রিয়া কি হতে পারে, সরকারের ব্যয়, সরকার কোন কোন খাতে ব্যয় করবে, ব্যয়ের খাত সমূহ নির্ধারণ করা, এসব খাতে ব্যয়ের ফলে সরকারের প্রতিক্রিয়া কি হতে পারে, ব্যয়ের প্রতিক্রিয়া। তারপরে সরকারের সরকারি ঋণের উৎস সমূহ, যদি সরকার রাজস্ব সংকলন না হয় তাহলে অনেক সময় সরকারকে ঋণ গ্রহণ করতে হয়, তাহলে সে ঋণ কোথা থেকে গ্রহণ করবে, ঋণ গ্রহণ করার পরে তার প্রতিক্রিয়া কি হতে পারে, এবং সরকারের রাজস্ব নীতি সফল প্রয়োগ কিভাবে করা যায়, তার সামগ্রিক দিক নির্দেশনা যে শাস্ত্রে আলোচনা করা হয় তা সেটিকে বলা আছে অর্থ ব্যবস্থা। সেই সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করে থাকে সরকারি অর্থ ব্যবস্থা বলে থাকে। তাহলে আমরা আবার বলতে পারি যে বিস্তারিত ভাবে যদি আমরা সংজ্ঞা করতে চাই যে অর্থশাস্ত্র বলতে কি বুঝি, তাহলে অর্থশাস্ত্রের যে শাখায় সরকারি আয়ের বিভিন্ন উৎস, এসব উৎসের সুবিধা অসুবিধা সমূহ, এদের প্রতিক্রিয়া, সরকারের ব্যয়ের বিভিন্ন খাত, এসব খাতে ব্যয়ের প্রতিক্রিয়া সমূহ, সরকারি ঋণের উৎস সমূহ, প্রতিক্রিয়া সমূহ, সরকারের রাজস্ব নীতি সফল প্রয়োগ কিভাবে করা যায় তার দিক নির্দেশনা প্রদান করে তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলে। তাহলে আমরা বিস্তারিত ভাবে যেটি বলতে পারি যে আমাদের সরকারের অর্থ ব্যবস্থা বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে সরকার কোথা থেকে আয় করবে, আয়ের উৎস সমূহ কি, সেই সমস্ত আয় থেকে অর্থ সংগ্রহ করতে হলে কি কি সুবিধা অসুবিধার সম্মুখীন হতে পারে, এবং অর্থ সংগ্রহের ক্ষেত্রে কি প্রতিক্রিয়া বা রিয়াকশন হতে পারে, সরকারে ব্যয় করবে কোথায়, ব্যয়ের খাত সমূহ কি হবে, সেই সমস্ত ব্যয়ের প্রতিক্রিয়া কি হতে পারে, তারপরে সরকারি ঋণের প্রয়োজন আছে কিনা, ঋণ থাকলে সরকার ঋণ কোন কোন উৎস থেকে নেবে, এবং সেখানে ঋণ নেওয়ার ফলে তার প্রতিক্রিয়া কি হতে পারে, সরকারের রাজস্ব নীতির সফল প্রয়োগ কিভাবে করা যায় তার দিক নির্দেশনা প্রদান করে তাকে সরকারি অর্থ ব্যবস্থা নামে আমরা অভিহিত করে থাকি। তাহলে ঠিক আছে, তোমরা বুঝতে পারলে বিষয়টা যে সরকারি অর্থ ব্যবস্থাটা কি। যে আমরা সংক্ষেপে যদি আবারও বলি যে অর্থশাস্ত্রের যে শাখায় সরকারের আয়, ব্যয়, ঋণ সংক্রান্ত নীতি ও পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলা হয়।
অর্থশাস্ত্রের এই শাখায় সরকারি ব্যয় সংক্রান্ত সমস্যাবলী নিয়েও আলোচনা করা হয়ে থাকে। পরবর্তীতে আমরা আসি সরকারি আয়। রাষ্ট্রের বিভিন্ন ব্যয় নির্বাহ করার জন্য সরকার ব্যক্তি সমষ্টি কোন আইনগত সত্তার নিকট থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে সরকারি আয় বলে থাকে। তার মানে রাষ্ট্রের বিভিন্ন ব্যয় একটা সরকার পরিচালনা করতে হলে সরকারকে বিভিন্ন ব্যয় করতে হয়। সেই ব্যয় নির্বাহ করার জন্য সরকার বিভিন্ন ব্যক্তি সমষ্টি এবং কোন আইনগত সত্তার নিকট থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে সরকারি আয় বলে থাকে। তার মানে যেমন আমরা বলতে পারি কর, ফি, সরকারি সম্পত্তি। কর যেমন মনে করো যে একজন ইনকাম করে তার উপরে আয় কর দেওয়ার প্রয়োজন হয়, সরকার সেটা বিভিন্ন নীতিমালার মাধ্যমে কর নির্ধারণ করে থাকে। ফিস আমরা অনেক সময় রেজিস্ট্রেশন ফি, কোর্ট ফি এগুলো প্রদান করে থাকি, সেখান থেকে সরকারি আয় আসে। সরকারি সম্পত্তি কর হতে অকর রাজস্বতে সরকারের আয় অর্জিত হয়ে থাকে। শুধু এই যে কর ফি নয়, সরকারি সম্পত্তি আছে অনেক সময়, বিভিন্ন সম্পত্তি, সেই সম্পত্তিগুলো সরকার বিভিন্ন সময় লিজ দেয় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে, সেখান থেকে সরকারের আয় আসে। অকর রাজস্বতে সরকার আয় অর্জিত হতে পারে, অন্যান্য অকর রাজস্ব হতে সরকার বিভিন্ন সময় ঋণ, অনুদান এগুলো নিয়ে থাকে। সকল এই সরকারি আয় উৎস গুলো অর্জিত আয় গুলোই আমাদের সরকারের রাজস্ব খাতে জমা হয়। আর সরকার যে সমস্ত আয় করলো সেই আয়গুলো কিন্তু সরকারের রাজস্ব খাতে জমা হিসেবে থাকে। তাহলে আমরা সরকারি আয় বলতে বলছি যে রাষ্ট্রের বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য সরকার ব্যক্তি, জনসমষ্টি এবং কোন আইনগত সত্তার নিকট থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে সরকারি আয় বলে অভিহিত করা হয়। সরকার কিভাবে আয়টা সংগ্রহ করে, যেমন আমরা বলতে পারি করের মাধ্যমে আয় করতে পারে, যে সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠানের ইনকাম আছে সেই ইনকামের একটা নির্দিষ্ট লেভেল পার হলেই সরকারকে কর দিতে হয়। দ্বিতীয়ত আছে ফি, আমরা ফির মাধ্যমে সংগ্রহ করি, যেমন কোর্ট ফি, রেজিস্ট্রেশন ফি। সরকারি সম্পত্তি অনেক সময় সরকার লিজ দিয়ে থাকে, সেখান থেকে। তারপরে অকর রাজস্ব আছে বিভিন্ন রকম, সেখান থেকেও সরকার আয় অর্জিত করে। আর সরকারের এই অর্জিত আয় সবসময় সরকারের রাজস্ব খাতে জমা থাকে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে সরকারি আয়টা কি জিনিস। এবার আসছে সরকারি আয়ের উৎস। সরকারি ব্যয় নির্বাহ করার জন্য সরকার যে সকল উৎস থেকে আয় সংগ্রহ করে তাকে সরকারি আয়ের উৎস বলে। তার মানে সরকার যে ব্যয় করবে সেই ব্যয় করার জন্য সরকার যে সকল উৎস থেকে আয় সংগ্রহ করে তাকে সরকারি আয়ের উৎস আছে। অর্থাৎ কোন কোন খাত থেকে সরকার তার আয় সংগ্রহ করবে এই সমস্ত খাতগুলিকে বলা হচ্ছে সরকারি আয়ের উৎস। সরকারি আয় প্রধানত দুটি উৎস থেকে সংগৃহীত হয়, যেমন রাজস্ব আয় ও রাজস্ব বহির্ভূত আয়। সরকারি আয় দুটি উৎস থেকে সংগৃহীত হতে পারে, একটা আমরা বলছি রাজস্ব আয়, আরেকটা হচ্ছে রাজস্ব বহির্ভূত আয়। এবার আসো আমরা রাজস্ব আয় বলতে আমরা কি বোঝাচ্ছি। রাজস্ব আয় হচ্ছে যে সরকার কোনো ব্যক্তি সম্পত্তি, আয় সম্পত্তি এবং অন্যান্য জরিমানা হতে যে সমস্ত অর্থ আদায় করে থাকে তাকে সেটাকে বলা হচ্ছে যে রাজস্ব আয়। এই রাজস্ব আয়কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কর রাজস্ব, প্রশাসনিক রাজস্ব, বাণিজ্যিক রাজস্ব। তাহলে রাজস্ব আয়কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে। একটা হলো কর রাজস্ব, দ্বিতীয় প্রশাসনিক রাজস্ব এবং তৃতীয় হচ্ছে বাণিজ্যিক রাজস্ব। কর রাজস্ব, এবার আসলে আমরা কর রাজস্ব কি বুঝি, যে নির্দিষ্ট প্রতিদান ব্যতীত সরকার জনগণ বা প্রতিষ্ঠানের নিকট হতে যে অর্থ আদায় করে। তার মানে নির্দিষ্ট প্রতিদান, এখানে আমরা সরাসরি সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে কোনো প্রতিদান চাইতে পারবো না। প্রতিদান ছাড়াই সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয়, অর্থাৎ অর্থটা সরকার ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আদায় করে থাকে কোনো সরাসরি কোনো প্রতিদানের ছাড়াই, সে আয়টাকে বলা হচ্ছে কর রাজস্ব। তাহলে তোমরা বুঝতে পারলে যখন কর রাজস্ব বলতে আমরা কি বুঝি, যে নির্দিষ্ট প্রতিদান ব্যতীত সরকার জনগণ বা প্রতিষ্ঠানের নিকটে থেকে যে অর্থ আদায় করে থাকে তাকে বলা হচ্ছে কর রাজস্ব। তার মানে এই ক্ষেত্রে জনগণ বা প্রতিষ্ঠান কোনো সরাসরি বা প্রত্যক্ষ কোনো সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে চাইতে পারবে না, কিন্তু আলটিমেটলি পরোক্ষভাবে আমরা সেখান থেকে সুবিধা পেয়ে থাকি, যেমন দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সরকার পরিচালনা করে থাকে কিন্তু এই কর রাজস্বের মাধ্যমেই। তাহলে তোমরা এটা বুঝতে পারলে। এখন আসো, কর রাজস্ব কিন্তু আবার দুই রকম, একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হলো পরোক্ষ কর। তাহলে কর রাজস্ব আবার দুই রকম, একটা হলো প্রত্যক্ষ কর আর একটা হলো পরোক্ষ কর। প্রত্যক্ষ কর এখন কাকে বলে? করের ভার সরাসরি কর প্রদানকারীকে বহন করতে হয়। এক্ষেত্রে কি হয়, প্রত্যক্ষ কর আমরা কাকে বলছি, যে করের ভার সরাসরি কর প্রদানকারীকে বহন করতে হয়। যেমন
আয়কর, সম্পদ কর, দান কর, বিক্রয় কর ইত্যাদি। তার মানে আয়কর, যিনি আয় করবেন তাকে আয়কর দিতে হবে। যিনি আয় করলেন তার করটা আর একজন দিয়ে দিবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর। যিনি আয় করবেন তাকেই আয় করে। একটা আয়ের নির্দিষ্ট লেভেল পর্যন্ত হয়তো কর দিতে হয় না, কিন্তু তারপর একটা নির্দিষ্ট লেভেল পার হওয়ার পরেই তাকে আয়কর প্রদান করতে হয়। এরকম আছে সম্পদ কর, যাদের সম্পদ আছে 2 কোটি টাকার উপর বেশি সম্পদ, সেখানে সরকারকে একটা কর দিতে হয়। দান কর আছে, যদি আমি কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করি, একটা দানের একটা নির্দিষ্ট সীমা থাকে, সেই সীমা অতিক্রম করলে তার উপরে সরকারকে কর প্রদান করতে হয়। বিক্রয় কর, এগুলো হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ কর, যেগুলো আহ কর প্রদান করি নিজেই এটা বহন করতে হয়। বা যিনি আয় আয় করেন অথবা যিনি সম্পদের মালিক অথবা দান করেন এবং বিক্রয় করেন, যিনি বিক্রি করছেন তাকে এই করটা দিতে হবে, যিনি দান করছেন তাকে এই করটা দিতে হবে। অন্য কারোর উপরে এই করের ভার চাপানো যাবে না, সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর। আরেকটা হচ্ছে আমাদের পরোক্ষ কর। করের ভার প্রদান করি অন্যের উপর চাপিয়ে দেওয়া দিতে পারে। এক্ষেত্রে হচ্ছে যখন করের ভার কর প্রদান করি অন্যের উপর চাপিয়ে দিবে, নিজে কর দিবেন না, নিজে কর দিলেও সেটা অন্যের মাধ্যমে আদায় করে দিবেন, কিন্তু নিজে এই করটা প্রদান করবেন না। সেই ক্ষেত্রে এই ধরনের করকে বলা হচ্ছে পরোক্ষ কর। যেমন আমরা বলতে পারি ভ্যাট। ভ্যাট এটা কি হয়, যখন একটা কোম্পানি পণ্য বা সেবা উৎপাদন করেন, তিনি কিন্তু সরকারকে ভ্যাট দিয়ে থাকেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। সেই ভ্যাটটা প্রদান করার সময় তিনি যখন নিজের প্রতিষ্ঠান থেকে দিয়ে দেন, কিন্তু এটা জনগণের কাছ থেকেই আদায় করে থাকেন। যখন তিনি পণ্যের বা সেবার মূল্য নির্ধারণ করেন, তার সাথে তোমরা খেয়াল করে দেখবা, তার সাথে ভ্যাট যোগ করা থাকে। এই ভ্যাট অংশটা তিনি জনগণের কাছ থেকে আদায় করছেন, জনগণ দিচ্ছেন, কিন্তু এটা প্রদান করছে কোম্পানি। তার মানে কোম্পানি নিজের টাকা সে ভ্যাট হিসেবে সরকারকে দিচ্ছে না, অন্যের মাধ্যমে আদায় করেই সেটা কিন্তু সে সরকারকে প্রদান করছে, মানে অন্যের উপরে চাপিয়ে দেওয়া। এখানে নিজে না দিয়ে অন্যের উপর চাপিয়ে দেয়, যখন করের ভার অন্যের উপর চাপিয়ে দেওয়া হয়, তখন সেই ধরনের কর ব্যবস্থাকে বলা হচ্ছে পরোক্ষ কর। যেটা আমরা ভ্যাট বললাম, যে যখন কোনো পণ্য বা সেবা উৎপাদনকারী, তখন উৎপাদনকারী কি করে, সেই পণ্যের মূল্য বা পণ্য বা সেবার মূল্যের উপর একটা নির্দিষ্ট হারে ভ্যাট যোগ করে নেয়, এবং সেই ভ্যাটটা সহ পণ্য বা সেবার মূল্য নির্ধারণ করা হয়। সেই মূল্যে তিনি বিক্রয় করেন, বিক্রয় করে যে অংশটুকু ভ্যাট হিসেবে ওখানে যোগ করা ছিল, সেই অংশ, সেই ভ্যাটটুকু সরকারকে পরবর্তীতে তিনি প্রদান করে থাকেন। তাহলে তোমরা পরোক্ষ কর জিনিসটা বুঝলে, যে অন্যের উপরে করের ভারটা চাপিয়ে দেওয়া, সে নিজে না দিয়ে অন্যের উপর চাপিয়ে দেওয়া। ঠিক আছে, এবার আসো, আমাদের দ্বিতীয় ছিল প্রশাসনিক রাজস্ব। প্রশাসনিক রাজস্বকে সরকার তার কার্যাবলী পরিচালনা করতে গিয়ে, তার মানে প্রশাসনিক কার্যাবলী পরিচালনা করতে গিয়ে যে সকল কর আদায় করে থাকে, সেগুলোকে বলা হচ্ছে প্রশাসনিক রাজস্ব। সরকার তার কার্যাবলী পরিচালনা করতে গিয়ে যে সকল কর আদায় করে থাকে, সেগুলোকে বলা হচ্ছে আমাদের প্রশাসনিক রাজস্ব। যেমন ফি, জরিমানা, উন্নয়ন কর, সম্পদের বাজেয়াপ্তকরণ কর। তার মানে ফি তো আমরা আগেই আলোচনা করছি, যখন আমরা কি করতে গেলে, একটা গাড়ি যদি তুমি লাইসেন্স করতে যাও, তাহলে সেখানে লাইসেন্স ফি দিতে হবে। আমি যদি কোর্টে কোনো মামলা পরিচালনা করতে চাই, তাহলে সেখানে কোর্টের আমাকে কি করতে হবে, মামলা পরিচালনা করতে হলে যদি মামলা করি, তাহলে সেখানে আমাকে একটা কোর্ট ফি দিতে হয়। আবার অনেক সময় উন্নয়ন কর দিতে হয় সরকারকে। যেমন মনে করো কোনো রাস্তাঘাট ব্রিজ করা হয়েছে, তখন অনেক সময় তোমরা দেখবা সেখানে ব্রিজ পার হওয়ার জন্য গাড়ি ঘোড়ার উপরে একটা কর প্রদান করতে হয়, যারা ওটা ব্যবহার করবে। আবার আছে সম্পদের বাজেয়াপ্তকরণ কর। যেমন অনেক সময় কি হয়, কোন একটা সম্পদ আছে, সেই সম্পদের কোনো উত্তরাধিকার খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সেই সম্পদটা কি করে হয়, বাজেয়াপ্তকরণ করে সরকারি খাতে জমা করা হয়। আবার অনেক সময় কি হয়, অনেক তোমরা খেয়াল করবো, অনেক অবৈধ সম্পদের মালিক যখন হয়ে যায়, তার আয় বহির্ভূত ইনকাম করে, সেক্ষেত্রে যদি সরকারের নজরে আসে এবং সরকার সেগুলো অনেক সময় বাজেয়াপ্ত করে সরকারি রাজস্ব হিসেবে সেগুলো জমা করে, তাহলে এগুলোকেই বলা হচ্ছে প্রশাসনিক রাজস্ব কর। যে সরকার তার কার্যাবলী পরিচালনা করতে গিয়ে যে সকল কর আদায় করে থাকে, সেগুলোকে বলা হচ্ছে প্রশাসনিক রাজস্ব। আর এই প্রশাসনিক রাজস্বের ভিতরে আমরা যেমন উদাহরণস্বরূপ দিতে পারি যে ফি, জরিমানা, উন্নয়ন কর, সম্পদের বাজেয়াপ্ত কর ইত্যাদি, এগুলো। পরবর্তীতে আসো বাণিজ্যিক রাজস্ব। বাণিজ্যিক রাজস্ব, সরকার তার বাণিজ্যিক কার্যাবলী পরিচালনা করতে যে যে কর বাধ্যতামূলক আদায় করে, যেমন ডাক ও তার, রেলওয়ে, রকেট, বিমান, ফেরি ইত্যাদি। তার মানে বাণিজ্যিক কর, আহ সরকার তার বাণিজ্য কার্যাবলী পরিচালনা করার জন্য যে সমস্ত কর বাধ্যতামূলক ভাবে আদায় করে থাকে, তাকে আমরা বলে থাকি বাণিজ্যিক কর। যেমন ডাক ও তার, তুমি যদি কোনো একটা চিঠি পোস্ট করো, তাহলে সেখানে কিন্তু সরকার একটা রাজস্ব প্রদান করতে হয়। অথবা আমরা যখন রেলওয়েতে টিকিট কাটি, সেখানে দেখবা টিকিটের মূল্যের সাথে একটা রাজস্ব যোগ করা আছে।
তুমি যখন বিদ্যুৎ বিল প্রদান করবা সেখানেও খেয়াল করলে দেখবা যে বিদ্যুতের যে বিল আসছে তার উপরে আবার একটি মূসক বা মূল্য সংযোজন কর যোগ করা হয়েছে। এরকম প্রত্যেকটি বা সরকারি যে সমস্ত বাণিজ্যিক কার্যগুলি আছে সেগুলোর উপর কিন্তু সরকার রাজস্ব আদায় করে থাকে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে বাণিজ্যিক রাজস্ব। যে সরকার তার বাণিজ্যিক কার্যাবলী পরিচালনা করতে গিয়ে জনসাধারণের কাছ থেকে বাধ্যতামূলক যে করটা আদায় করে থাকে সেটাকেই বলা হচ্ছে বাণিজ্যিক কর। যেটা আমরা আগেই বললাম যে ডাক ও তার যেমন ডাক বিভাগে আমরা যদি কোনো পার্সেল বা চিঠি পোস্ট করি তাহলে সেখানে রাজস্ব দিতে হয়। রেলওয়ে রকেট, তারপরে আমাদের বিমান ফেরি, এগুলোতে যখন আমরা টিকিট কাটি, টিকিটের যে মূল্য তার উপর কিন্তু একটা আবার আলাদাভাবে কর দিতে হয়। আবার যখন আমরা বিদ্যুৎ বিল প্রদান করি সেখানেও তোমরা খেয়াল করবা বিদ্যুৎ বিল, টেলিফোন বিল যে বিল আসে সে প্রকৃত বিলের সাথে কিন্তু একটা মূল্য সংযোজন কর যোগ করে টোটাল বিল নির্ধারণ করা হয়। এইগুলো হচ্ছে সরকারের বাণিজ্যিক রাজস্ব আয়, এই সমস্ত খাত থেকে যেগুলো সরকারি বাণিজ্যিক কার্য বলে আমরা আবার অভিহিত করতে পারি। দ্বিতীয়ত পরে আসে আমাদের রাজস্ব বহির্ভূত আয়। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম সেগুলো আছে রাজস্ব আয়। এখন রাজস্ব আয় ব্যতীত আবার রাজস্ব বহির্ভূত আয় হয়। অনেক সময় সরকারি কি হয়, তার রাজস্ব আয় থেকে অর্জিত যে সমস্ত অর্থ হয়েছে যে সেই অর্থ দ্বারা যদি সরকারের ব্যয় নির্বাহ করা সম্ভব না হয় তাহলে অনেক সময় সরকার কি করে রাজস্ব বহির্ভূত আয় করতে হয়। যে সবসময় কিন্তু আমাদের যে রাজস্ব আসে সেই রাজস্ব থেকে সরকার ব্যয় পরিচালনা করা অনেক সময় সম্ভব হয় না। ফলে এখানে সরকারকে আবার রাজস্ব বহির্ভূত কিছু আয় অর্জন করার প্রয়োজন দেখা দিতে পারে, কিন্তু এটা সবসময় নট নেসেসারি। রাজস্ব উৎস থেকে আয়ে সরকারের ব্যয় নির্বাহ সম্ভব না হলে অন্য যে সকল উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়, তার মানে রাজস্ব বহির্ভূত আয় আমরা কি বলছি, যে রাজস্ব উৎস হতে আয়ে সরকারের ব্যয় নির্বাহ যদি সম্ভব না হয় তাহলে অন্য যে সকল উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয় সেগুলোকে বলা হচ্ছে রাজস্ব বহির্ভূত আয়। যেটা আমি আগেই বললাম যে রাজস্ব যে আয় হবে সে আয় যদি সরকারের ব্যয় নির্বাহ করা সম্ভব না হয়, দেখা যাচ্ছে যে শর্টেজ পড়েছে, তাহলে সরকার রাজস্ব বহির্ভূত বিভিন্ন খাত থেকেও অর্থ সংগ্রহ করতে পারে। যেমন আমরা বলতে পারি ঋণ গ্রহণ, দান অনুদান, নোট ইস্যু, বাধ্যতামূলক চাঁদা, নোট ছাপা ইত্যাদি। এগুলো যদি তোমরা একটু ব্যাখ্যা করা হয় তাহলে ঋণ গ্রহণ অনেক সময় সরকার দেখবা বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এইগুলো এমনকি বাংলাদেশেরও বিভিন্ন ব্যাংক থেকে, দেশীয় ব্যাংক থেকেও সরকার ঋণ গ্রহণ করে থাকে। তখন তার রাজস্ব আহ ঘাটতি পড়ে আর কি, তখনই কিন্তু সরকার রাজস্ব বহির্ভূত আয় এটা গ্রহণ করে থাকে যে ঋণ হিসেবে বিভিন্ন ব্যাংক থেকে, আমাদের বিশ্ব ব্যাংক, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক অথবা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এইগুলো থেকে সরকার অনেক সময় ঋণ গ্রহণ করে থাকে। দান অনুদান অনেক সময় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান সরকারকে স্বেচ্ছায় দান করে থাকে, সেটাও সরকারের রাজস্ব বহির্ভূত একটি আয়। নোট ইস্যু, এই নোট ইস্যু অনেক সময় সরকার বিভিন্ন নোট ইস্যু করে, সেগুলো জনগণের মাধ্যমে বিক্রি করে কিন্তু সরকার রাজস্ব আদায় করতে পারে। আমরা যেগুলো ঋণপত্র বলতে পারি সেগুলো সেই ঋণপত্র বিক্রয় করে কিন্তু সরকার রাজস্ব আয় করতে পারে। বাধ্যতামূলক চাঁদা, অনেক সময় সরকার কি করে, সরকারি যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তাদের উপর অনেক সময় বাধ্যতামূলক চাঁদা নির্ধারণ করে থাকে। যেমন আমরা দেখি হঠাৎ যদি দেশের কোনো বন্যা পরিস্থিতি হয় বা কোনো দুর্যোগ দেখা যায়, সেই ক্ষেত্রে যদি সরকারের তাৎক্ষণিক অনেক টাকা প্রয়োজন হয় এবং রাজস্ব খাতে যদি না থাকে, সরকার দেখা যায় যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপরে একটা অর্ডার জারি করে দেয় যে তোমরা একদিনের বেতনের পরিমাণ টাকা সরকারের রাজস্ব জমা দিতে হবে বা প্রধানমন্ত্রী তহবিলে জমা দিতে হবে। সেক্ষেত্রে এগুলোকে হচ্ছে বাধ্যতামূলক চাঁদা। অনেক সময় সরকার এই কাজটা করে থাকে যে বাধ্যতামূলক চাঁদা প্রদান করা। আমরা যেমন এবারই আমাদের বিশ্বব্যাপী যে কোভিড-19 এর কারণে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে কিন্তু আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে বেসরকারি প্রতিষ্ঠানকে সরকারকে আমরা স্বেচ্ছায় চাঁদা দিয়েছি। এটা কিন্তু বাধ্যতামূলক ছিল না, তারপরেও আমরা সবাই এটা প্রদান করেছি। তারপর আছে নোট ছাপা, অনেক সময় সরকার যখন এই সমস্ত অবস্থা থেকেও পরিত্রাণ পাওয়া যাচ্ছে না, তার মানে সরকারি ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না, তাই সর্বশেষ স্টেপে এসে সে নোট ছাপানোর কাজে উদ্যোগ নেয়। কিন্তু এটা নোট ছাপানো করতে হলে সরকারকে অনেক কিছু বিবেচনা করতে হয়। সেখানে মুদ্রাস্ফীতি হতে পারে, দারিদ্রদের জীবনযাত্রা ব্যয় বেড়ে যেতে পারে। সে কথা চিন্তা করে অনেক সময় সরকার এই নোট ছাপানোর দিকে খুব একটা অগ্রসর হয় না, কিন্তু এটা করলেও সরকার করতে পারে যে রাজস্ব বহির্ভূত আয় হিসেবে। তাহলে রাজস্ব বহির্ভূত আয় তোমরা কি বুঝলো, যে রাজস্ব উৎস হতে আয়ে সরকারের ব্যয় নির্বাহ সম্ভব না হলে অন্য যে সকল উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয় সেটাকে বলা হচ্ছে রাজস্ব বহির্ভূত আয়। যেমন আমরা বললাম ঋণ গ্রহণ করা, দান ও অনুদান, নোট ইস্যু, বাধ্যতামূলক চাঁদা, নোট ছাপা ইত্যাদি, এগুলো আমাদের রাজস্ব বহির্ভূত আয় হিসেবে গণ্য করা হয়। পরবর্তীতে আসি আমরা আমাদের
মূল বিষয় যে এখানে ট্যাক্সেশন ইন বাংলাদেশ আমরা যে পাঠদান করছি, সেখানে আমাদের করের কথা বলা হচ্ছে। কর, ট্যাক্স মানে আছে আমাদের কর। তাহলে করটা কি জিনিস? দেশ পরিচালনা, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তোমরা জানো, একটা দেশ পরিচালনা যদি করতে হয়, সরকারকে কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম, বাণিজ্যিক কার্যক্রম, এগুলো সম্পাদন করতে হলে অনেক টাকা ব্যয় করতে হয়। সেই টাকাটা সরকার কোত্থেকে পাবে? সরকার যে সমস্ত উৎস থেকে আয় করে, তার মধ্যে অন্যতম একটা আছে কর। তার মানে সরকার তার প্রশাসনিক, বাণিজ্যিক কার্যাবলী সম্পাদন এবং উন্নয়নমূলক কার্যাবলী সম্পাদন করার জন্য প্রচুর যে অর্থ ব্যয় করে, সেই ব্যয়ের একটা বড় অংশ আসে আমাদের কর থেকে। যেটা কোনরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে দেশের উন্নয়ন ও পরিচালনার জন্য বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে সরকারি কর্তৃপক্ষকে যে অর্থ প্রদান করে, তাকে কর বলে। কর আমরা কাকে বলি? যে কোনরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে দেশের উন্নয়ন ও পরিচালনার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে সরকারি কর্তৃপক্ষকে যে অর্থ প্রদান করে, তাকে বলা হচ্ছে কর। তাহলে আমরা করটা এক্ষেত্রে বুঝতে পারলাম যে যে দেশ পরিচালনার জন্য একটি দেশের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। সেই দেশ পরিচালনার ক্ষেত্রে কি হয়? তার প্রশাসনিক ব্যয় আছে, উন্নয়ন ব্যয় আছে, বাণিজ্যিক ব্যয় আছে। এই ব্যয়গুলো যখন সরকার পরিচালনা করে, তাদেরকে অনেক টাকা ব্যয় করতে হয়। সেই ব্যয়ের করতে হলে অনেক অর্থের প্রয়োজন। সেই অর্থটা কোথা থেকে আসবে? সেই অর্থ আসার একটা প্রধান উৎস হচ্ছে আমাদের কর। করটা কি জিনিস? কোনরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে আমরা কোনরূপ সরকারের কাছ থেকে সরাসরি কোনো সুবিধা নিব না। আমি যে করটা দিলাম, তখন সরকারকে বলতে পারবো না যে এই যে আমি টাকা দিচ্ছি, আমাকে আপনি কি দিচ্ছেন, বা এর বিনিময়ে আমাকে কিছু না দিলে আমি করটা দিব না। এই ধরনের কথা বলা যাবে না। যে এই জন্য বলা আছে, কোনরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে দেশের উন্নয়ন ও পরিচালনার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে বাধ্যতামূলকভাবে সরকারি কর্তৃপক্ষ যে অর্থ আদায় করে থাকে, সেটাকে বলা হচ্ছে এখানে কর। তাহলে সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে যে সরকার কর্তৃপক্ষ আদায় করে থাকে, তার কিন্তু একটা নীতিমালা আছে। সরকার জোর করে নেয় না, একটা নির্দিষ্ট নীতিমালা, একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমেই কিন্তু করটা আদায় করে থাকে। কারা কর দিবে, কারা দিবে না, করের হার কোন জায়গায় কত পার্সেন্ট হবে, সেগুলো কিন্তু সেই নীতিমালার মধ্যে উল্লেখ করা থাকে। এবং কর প্রদানের একটা নির্দিষ্ট সময়সীমাও কিন্তু থাকে। তাহলে কর প্রদান করার ক্ষেত্রে সেটা সরকারকে খেয়াল করতে হয় যে কোন নীতিমালার আলোকে সে কর নিয়ে থাকবে, আদায় করে থাকবে। এমনি জোর করে কিন্তু কার করতে নিতে পারে না। এখানে সেটা সবচেয়ে বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু জোর করে না। এবং বাধ্যতামূলকটা কি হবে? নির্দিষ্ট নীতিমালার বা আইনের আওতার মধ্যেই সরকার সেটা আদায় করে থাকে। তাহলে কর কি জিনিস তোমরা বুঝতে পারলে? যে একটা দেশ পরিচালনার জন্য যে সরকারি যে অর্থ ব্যয় হয়, সেই ব্যয়ের একটা বড় অংশ আসে কিন্তু কর থেকে। আর সেই করটা কি? যে কোনরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে দেশের উন্নয়ন ও পরিচালনার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ থেকে বাধ্যতামূলকভাবে সরকারি কর্তৃপক্ষকে যে অর্থ প্রদান করে থাকে। বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে সরকারি কর্তৃপক্ষকে যে অর্থ প্রদান করে থাকে, তাকে বলা হচ্ছে কর। তাহলে এই কর, যেহেতু আমরা বলছি কর হচ্ছে আমাদের একটি দেশের উন্নয়নের যে অংশ, কর থেকে সেই অর্থটা আমাদের আসে। তাহলে সেই কর, এই জন্য করের একটা ভালো, উত্তম বা ভালো ব্যবস্থাপনা প্রয়োজন। যদি ভালো উত্তম ব্যবস্থাপনা না হয়, তাহলে কিন্তু যে কোনো প্রতিষ্ঠান সেটা ভালোভাবে চলতে পারে না, সেখানে কার্যক্রম সঠিকভাবে হতে পারে না। এই জন্য আমাদের এই কর যেহেতু যেহেতু আমাদের বড় একটা রাজস্ব অর্জিত হয়, সেজন্য সেখানে আমাদের একটা উত্তম কর ব্যবস্থার প্রয়োজন। তাহলে এখন আমরা আসি, উত্তম কর ব্যবস্থাটা কি জিনিস। যে কর ব্যবস্থা সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করে, উৎপাদন, নিয়োগ, বিনিয়োগ ইত্যাদি বৃদ্ধিতে সহায়তা করে এবং যা তুলনামূলক সহজ, সরল ও উৎপাদনশীল, তাকে উত্তম কর ব্যবস্থা বলে। তাহলে উত্তম কর ব্যবস্থা বলতে আমরা কি বোঝাচ্ছি? যে যে কর ব্যবস্থা সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করে, উৎপাদন, নিয়োগ, বিনিয়োগ ইত্যাদি বৃদ্ধিতে সহায়তা করে এবং যা তুলনামূলকভাবে সহজ, সরল, উৎপাদনশীল, তাকেই বলা হচ্ছে উত্তম কর ব্যবস্থা। উত্তম কর ব্যবস্থা ক্ষেত্রে কি হতে হবে? যে সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করবে। যার যতটুকু করের ধার্য করা হয়েছে, সে ততটুকু কর দিবে। করটা উৎপাদন খাতে ব্যবহার করা হবে, সেটা বিনিয়োগ করা হবে, ইত্যাদি বৃদ্ধিতে সহায়তা করবে এবং তুলনামূলক সহজ সরল এবং উৎপাদনশীল হবে। সহজ সরল হবে, কর আদায় পদ্ধতি বা প্রদান পদ্ধতি হতে হবে সহজ সরল, যাতে সাধারণ জনগণ সেটা বুঝতে পারে। যে সমস্ত কর্মকর্তা কর্মচারী এই কর কর্তৃপক্ষের দায়িত্বে আছে, তারাও যেন সেটা সহজে বুঝতে পারে। এবং উৎপাদনশীল হতে হবে, এই করের উৎপাদনশীল হতে হবে। কর ব্যবস্থা এমন হতে হবে যেন দেশের ব্যবস্থা বাণিজ্য সম্প্রসারিত হয়, সংকুচিত না হয়। সেখান থেকে যেন আরো উত্তরোত্তর সরকারের রাজস্ব আসে, এমন কর ব্যবস্থা থাকতে হবে।
তাহলে আমরা বুঝলাম যে উত্তর কর ব্যবস্থা, যে কর ব্যবস্থা সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করে, উৎপাদন, নিয়োগ, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে সহায়তা করে, যা তুলনামূলকভাবে সহজ সরল ও উৎপাদনশীল, তাকে উত্তম কর ব্যবস্থাপনা নামে আমরা অভিহিত করতে পারি। এবার আসো উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্য। উত্তম কর ব্যবস্থা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে সহায়তা করে, যেটা আমরা আগেই বলছিলাম যে কোনো জায়গার যে কোনো প্রতিষ্ঠানের যদি ব্যবস্থাপনা সঠিক হয়, উত্তম হয়, ভালো হয়, তাহলে সেই প্রতিষ্ঠান সুচারুভাবে, দক্ষতাভাবে, সুন্দরভাবে পরিচালিত হতে পারে। তাহলে আমাদের উত্তম কর ব্যবস্থা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে কি করে থাকে, ত্বরান্বিত করে। অর্থনৈতিক গতি ত্বরান্বিত মানে অর্থনৈতিক উন্নয়ন যেন দিন দিন, ডে বাই ডে আরো ইনক্রিজ করে, বেড়ে যায়, যে হারে অর্থনৈতিক অবস্থা আছে তার থেকে আরো ব্যাপক হারে সম্প্রসারিত হয়, সেই কাজটা আমাদের উত্তম কর ব্যবস্থার মাধ্যমে সেটা আমরা করতে পারি। যে একটি দেশের উত্তম কর ব্যবস্থা আছে, সেই দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করতে সাহায্য করে। তাহলে উত্তম কর ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে, যে কোন কর ব্যবস্থাকে আমরা উত্তম কর ব্যবস্থা বলে অভিহিত করে থাকবো। সেই ক্ষেত্রে উত্তম কর ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আমাদেরকে খেয়াল করতে হয়, যে এই বৈশিষ্ট্যগুলো থাকা উচিত। একটা উত্তম কর ব্যবস্থাপনা যদি থাকে, তাহলে তার কিছু বৈশিষ্ট্য থাকা উচিত। সেই বৈশিষ্ট্যগুলো হয়তো কি হতে পারে, যে সামর্থ্য অনুযায়ী কর ধার্য, সামর্থ্য অনুযায়ী কর ধার্য, যে যার সামর্থ্য আছে তাকেই কিন্তু তার উপরই কর ধার্য করতে হবে। যার কর প্রদানের সামর্থ্য নেই, তাকে কর ধার্য করা যাবে না। তাকে যদি কর ধার্য করা হয়, তাহলে তো সে কর প্রদান করতে পারবে না। যদি কোনো ভিক্ষুকের উপর কর ধার্য করে থাকি, তাহলে কিন্তু সে নিজেই দিন চালাতে পারে না, অন্যের বাড়ি সে তার জীবনযাপন করে থাকে, অথবা যারা ডে লেবার, দিন আনে দিন খায়, তাদের উপরে যদি কর ধার্য করা হয়, তাহলে কিন্তু তিনি কর দিতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে সরকারকে বা কর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে খেয়াল করতে হয় যে কর কাকে সে দিতে ধরবে। যে যার সামর্থ্য আছে তার উপরেই কর ধার্য করতে হবে। যার সামর্থ্য নেই, তার মানে তিনি এ করে জীবনযাপন করতে পারেন, সাথে সাথে এই কর প্রদান করলে তার তেমন কোনো ক্ষতি হবে না, বা তার কোনো জীবনযাত্রার চলাচলের জন্য বিঘ্ন ঘটবে না। তাহলে এই ধরনের ব্যক্তিদের উপরই বা এই ধরনের প্রতিষ্ঠানের উপরই কিন্তু কর ধার্য করা হবে, যার কর প্রদান করার মতো সামর্থ্য আছে। আর যার সামর্থ্য নেই, তার উপর কিন্তু কর ধার্য করা যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে কর ভার বন্টন। কর ভার আমরা বন্টন কিভাবে করব? করের ভার এটা বন্টন করার ক্ষেত্রে আর একটা খেয়াল রাখতে হবে, যে যার আয় বেশি তার কি হবে, তার উপর করের ভার বেশি হবে, আর যার আয় কম তার উপর করের ভার কম হবে। যেমন আমাদের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আয়ের কিন্তু কোনো কর প্রদান করতে হয় না। যেমন বর্তমান আছে, যার বাৎসরিক আয় 2,50,000 টাকা, তার কিন্তু কোনো কর প্রদান করতে হয় না। কিন্তু 2,50,000 টাকা অতিক্রম করলেই 2,50,000 পরে পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত 10% হারে কর প্রদান করতে হয়। কিন্তু এরপরে যদি আরো বাড়তে থাকে, তাহলে কিন্তু সেখানে করের ভার আরো বেশি। যেমন পরবর্তী 4 লাখের পরে পরবর্তী 5 লাখ পর্যন্ত গেলে সেখানে আবার কর প্রদান করতে হবে 15% হারে। 5 লাখের পরে পরবর্তী 6 লাখ পর্যন্ত কিন্তু 20% হারে। 6 লাখের পরে পরবর্তী 30 লাখ টাকা পর্যন্ত 25% হারে। আর 30 লাখের পরে যদি আমার আরো আয় থাকে, তাহলে তার উপরে আমাদেরকে 30% হারে কর প্রদান করতে হয়। তাহলে কর ভার এটা বন্টন, কিন্তু এটা হতে হবে ন্যায় নীতির ভিত্তিতে, যে যার আয় কম তার করের ভার থাকবে কম, আর যার আয় বেশি তার ঘরের ভার থাকবে বেশি। এটা যখন আমরা ইনকাম ট্যাক্সের আমাদের আয়কর অঙ্কগুলো করবো, আমরা বেতন খাতে আয় বা অন্যান্য খাতে আয়, তখন তোমরা এটা ভালোভাবে খেয়াল করবে, যে দেখতে পারবে যে আমরা যার আয় কম তার উপরে আমরা কর ভার কম দিচ্ছি, এবং যার আয় বেশি তার উপরে আমরা বেশি ধার্য করছি। যেটা আমি বললাম, যে 2,50,000 টাকা যদি বাৎসরিক আয় হয়, তাকে কোনো কর দিতে হবে না। তার পরবর্তী যদি 4 লাখ টাকা হয়, তাহলে 10%, তার পরবর্তী 5 লাখ টাকা হলে 15%, তার পরবর্তী 6 লাখ টাকা হলে 20%, তার পরবর্তী 30 লাখ টাকা পর্যন্ত 25%, 30 লাখ টাকা অতিক্রম করে করে বাদ বাকি টাকার উপর 30% আগে থেকে কর দিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই কর ভারটা বন্টন সমতার নীতিতে হতে হবে, যে যার আয় কম তার কর কম, যার আয় বেশি তার আয় কর বেশি। 3 নম্বরে আমরা বলছি কি উৎপাদনশীলতা। আর যে কয়টা আদায় করতে হবে, সেই কর ব্যবস্থা এমন হতে হবে যেন দেশের ব্যবসা বাণিজ্য আরো সম্প্রসারিত হতে পারে, উৎপাদন বাড়তে পারে, সেবা বাড়তে পারে, সেখান থেকে যেন কোনো রকম এই কর ব্যবস্থাপনার কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের কোনো সংকুচিত না হয়, উৎপাদনশীলতা যেন কমে না যায়, বরঞ্চ উৎপাদনশীলতা যেন আরো দিন দিন বাড়তে পারে, এরকম কর ব্যবস্থা থাকা উচিত।
এরকম উত্তম কর ব্যবস্থা যদি থাকে তাহলে কিন্তু আমাদের উৎপাদনশীলতা আরো দিন দিন বেড়ে যাবে। আর উৎপাদনশীলতা বাড়ানোর জন্যই কিন্তু আমাদের কর ব্যবস্থা করতে হয়। এই জন্য তোমরা খেয়াল করবা, যখন আমাদের বাজেট ঘোষণা হয় সেখানে যে কর ঘোষণা করে অর্থমন্ত্রী, সেখানে কিন্তু মাঝে মাঝে ব্যবসায়ীরা অর্থমন্ত্রীর সাথে তারা সাক্ষাৎ করে যে এই ক্ষেত্রে যদি আমাদের করটা এটা বাড়ানো হয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য টিকবে না, অথবা এটা যদি কমানো হয় তাহলে আমরা ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হতে হবে, অথবা করের নিয়মটা এরকম করলে ভালো হবে, এরকম করলে জটিলতা ধারণ করবে, আমরা ব্যবসা করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে সরকারকে এটা খেয়াল রাখতে হয় যে দেশের উৎপাদনশীলতা যেন অনেক বেড়ে যায়, তার উপর ভিত্তি করে কিন্তু সরকারকে কর নির্ধারণ করতে হয়। যে কর ব্যবস্থা এমন হওয়া উচিত যেন দেশের উৎপাদনশীলতা আরো উত্তরোত্তর বাড়তে পারে। পরবর্তীতে আসো নমনীয়তা। কর কাঠামো বা কর ব্যবস্থা হতে হবে নমনীয়। নমনীয় মানে এমন কোন কর ব্যবস্থার আইন কানুন এমন প্রণয়ন করা যাবে না যেটা সহজে সংশোধনযোগ্য না, পরিবর্তনযোগ্য না। অনেক সময় সরকারকে কি করতে হয় যে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি খেয়াল করে বা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় সরকারকে কর বাড়াতে হয়, কমাতে হয়, নিয়ম নীতি পরিবর্তন করতে হয়। তাহলে সেইগুলো খেয়াল রেখেই কিন্তু কর ব্যবস্থা করে তুলতে হবে। যে কর ব্যবস্থা করার ক্ষেত্রে সেখানে উত্তম করের একটা বৈশিষ্ট্য হবে যে সেটা হবে নমনীয়। যে কোনো সময় সরকার ইচ্ছা করলে সেটা যাতে পরিবর্তন করতে পারে, সংশোধন করতে পারে, যোজন বিয়োজন করতে পারে। সেটা খেয়াল রাখতে হবে যে কর ব্যবস্থাপনার একটা বৈশিষ্ট্য হতে হবে নমনীয়তা, যে সহজেই পরিবর্তনযোগ্য। সেটা যেন এমন জটিল বা কঠিন না হয় যে সহজে পরিবর্তন করা যাবে না। অনেক সময় সরকারকে কর এর পরিমাণ বাড়াতে হয়, অনেক সময় কমাতে হয়, অনেক সময় বিভিন্ন নিয়ম নীতি পরিবর্তন করতে হয়। সেটা খেয়াল রাখতে হবে যে আমাদের নমনীয়তা আছে কিনা কর ব্যবস্থা। পরবর্তীতে আসো আমাদের নিশ্চয়তা। হ্যাঁ, কর আদায় এবং পরিশোধের একটা নিশ্চয়তা থাকতে হবে। কর ব্যবস্থা এমন হতে হবে সেই ক্ষেত্রে কর আদায় এবং কর পরিশোধের একটা নিশ্চয়তা থাকে। যিনি যদি এই নিশ্চয়তা পাওয়া যায় তাহলে কিন্তু সরকারের আয় ব্যয়ের একটা নীতিমালা প্রয়োজন করা অথবা বাজেট ঘোষণা করা সরকারের পক্ষে অনেক সহজ হয়। যে আমি নিশ্চিত যে এত টাকা আমি কর পাবো, আদায় করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে সরকারের একটা নিশ্চয়তা থাকতে হবে যে উত্তম কর ব্যবস্থায় এই নিশ্চয়তা দিবে যে কতদূর আমাদের কর প্রদান করার মতো ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে, তাদের কাছে কতজনের আমাদের টিন আছে, টিন নাম্বার আছে, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার যেটা আমরা বলি আছে, তাদের কাছ থেকে আমরা প্রতি বছর কি পরিমাণ কর পাই, এবারও কিভাবে কি পরিমাণ কর পেতে পারি। তাহলে সেইগুলো কিন্তু সরকারকে খেয়াল করতে হয়। খেয়াল করার মাধ্যমেই কিন্তু যে নিশ্চয়তা যদি সরকার পেয়ে থাকে তাহলে কিন্তু সরকারের আয় ব্যয়ের যে বাজেট সেটা প্রদান করা সম্ভব হয়, এবং সেখানে পরবর্তীতে আর কোনো অরাজস্ব খাতে আয় নিয়ে আসার কোনো প্রয়োজন দেখা যায় না। তাহলে সরকারকে এগুলো খেয়াল করতে হয় যে আমাদের নিশ্চয়তা কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে তারা নিশ্চিত কত পরিমাণ টাকা অর্থ পাবে, কর হিসেবে পাবে, সেটা খেয়াল করতে হয় সরকারকে। এই কর ব্যবস্থাপনার এমন হওয়া উচিত যে সেখানে কর ব্যবস্থা সহজেই তারা বুঝে ফেলতে পারবে তাদের কাছে কতজন প্রতি বছর ট্যাক্স পেয়ার আছে এবং তাদের নাম্বার আছে, তারা নিশ্চিত দেয় এখান থেকে আমরা প্রতি বছর কি পরিমাণ পাই, এবারও কি পরিমাণ পেতে পারি। এরকম একটা নিশ্চয়তা উত্তম কর ব্যবস্থার মধ্যে থাকতে হবে। তারপরে আছে আমাদের আদায় খরচ। এখন কর আদায় খরচের বিষয়ে আবার আমাদের উত্তম কর ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য আছে আদায় খরচ। কর আদায় করার ক্ষেত্রে যদি আমি যে পরিমাণ কর আদায় করলাম তার সাথে যদি খরচটা আমার বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা লাভের পরিবর্তে লস হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে খরচ মিনিমাইজ করতে হবে, কমাতে হবে, যে আমরা কম খরচে বেশি কর কিভাবে আদায় করতে পারবো। সেখানে আমরা ইদানিং থেকে কর খরচ কমানোর জন্য আমরা অনলাইনে কর সাবমিট করতে পারি। সেক্ষেত্রে আমাদের ম্যান পাওয়ার অনেক সময় কমে যাবে। যে সমস্ত লোকজন কর আদায়ের কাজে নিয়োজিত ছিল সেই সমস্ত লোক কর্মচারীর সংখ্যা যদি কমে যায় তাহলে সরকারের ব্যয় কমে যাবে। তাহলে সেটাও খেয়াল করতে হয় যে এটা বিভিন্ন সময় সরকার ডে বাই ডে এটা আপ টু ডেট করার চেষ্টা করে যে আদায় খরচ কিভাবে কমানো যেতে পারে। এবং কর আদায় খরচ কমাতে হলে আমরা এখন অনলাইনের মাধ্যমে যেটা আমরা বলছি ঘরে বসে দিয়ে দিতে পারে, এবং যিনি কর প্রদান করতে যাচ্ছেন তারও খরচ হচ্ছে না, এবং আদায়কারী যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সংখ্যাও এক্ষেত্রে কমে যাচ্ছে। ফলে সরকার এখানে বেতন খাতে যে রাজস্ব ব্যয় হয় সে ব্যয়টাও অনেক সময় কমে যাচ্ছে। তাহলে সেটা খেয়াল করতে হবে যে আমাদের উত্তম কর ব্যবস্থার এটা আদায় খরচটা কেমন সেটার উপরে খেয়াল রাখতে হবে। তারপর আছে কর পরিশোধের সময়। প্রত্যেকটা দেশেরই কর পরিশোধের একটা নির্দিষ্ট সময় থাকে। যেমন আমাদের দেশের আমরা যদি বলি আমাদের অর্থ বছর ধরা হয় জুলাই টুকু জুন, তার মানে আগের বছরে জুন জুলাই থেকে শুরু করে পরবর্তী বছরে
জুন পর্যন্ত। যেমন আমাদের বর্তমানে অর্থ বছর এখন চলছে 2020-21, তার মানে 20-21 অর্থ বছর এখন আমাদের শুরু হয়ে গেছে। জুলাই 2020 এখান থেকে আমাদের অর্থ বছর শুরু হয়েছে এবং চলবে 2021 জুন পর্যন্ত। তাহলে এই কর পরিশোধের সময় প্রত্যেকটা যখন জুন মাসে আমাদের বাজেট ডিক্লেয়ার হয়, প্রত্যেক জুন মাসে কিন্তু বাজেট ডিক্লেয়ার সময় কিন্তু এখানে একটা ঘোষণা থাকে এবং উত্তম কর ব্যবস্থার মধ্যেও সেটা থাকে যে আমাদের কর পরিশোধের সর্বশেষ সময় কখন। যেমন আমরা এখন প্রতি বছরই আমাদের দেশে দেখা যায় যে আমরা 31শে অক্টোবরের মধ্যে আমাদের কর পরিশোধের একটা লাস্ট ডেট হিসেবে থাকে। তাহলে এটা কিন্তু অনেক সময় সরকার বিভিন্ন সিচুয়েশন বা পরিস্থিতি বিবেচনা করে সেটা নভেম্বর পর্যন্ত বাড়িয়ে থাকে। তাহলে সাধারণত আমরা অক্টোবর পর্যন্তই এটা ধরে থাকি। তাহলে কর আদায়ের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা কর পরিশোধের একটা সময় আছে। সেই কর পরিশোধের সময়ের মধ্যে কিন্তু করকে পরিশোধ করতে হয়। সেটা যদি পরিশোধ না করা হয় তাহলে অনেক সময় যিনি করদাতা তার উপরে জরিমানা করা হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে কর পরিশোধের একটা নির্দিষ্ট সময় আছে। তারপরে আছে আমাদের প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। কর আবার দুই রকম হয়, একটা প্রত্যক্ষ কর আর একটা হলো পরোক্ষ কর। প্রত্যক্ষ কর আর একটা আছে পরোক্ষ কর। আমরা বলছি প্রত্যক্ষ কর হচ্ছে যে সেটা আমরা আগেই আলোচনা করেছি যে করদাতা নিজেই নিজের কর প্রদান করে থাকেন, অন্যের উপর চাপাতে পারেন না। আর পরোক্ষ কর হচ্ছে করদাতা অন্যের উপর করের ভার চাপিয়ে দেন, সেটাকে বলা হচ্ছে পরোক্ষ কর। তাহলে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের ব্যবস্থা কেন থাকতে হবে? প্রত্যক্ষ কর আমরা দেখলাম যাদের আয় বেশি তারাই কিন্তু এটা প্রদান করে থাকে এবং এটা আর যদি পরোক্ষ কর মানে তার মানে আপামর সমস্ত জনসাধারণের কাছ থেকে কর আদায় করার জন্যই কিন্তু পরোক্ষ করের ব্যবস্থা থাকতে হয়। প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটা করই থাকতে হবে। কারণ হচ্ছে প্রত্যক্ষ কর যাদের আয় বেশি তাদের কাছ থেকে শুধু অর্জন করা হয়, আর পরোক্ষ কর হচ্ছে যে যার আয় কম তার কাছ থেকেও কিন্তু আমরা কর আদায় করে থাকি। যেমন আমাদের ভ্যাট, মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা বলি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা পণ্য যদি একজন ফকিরও ক্রয় করে তাকে কিন্তু ভ্যাট দিতে হচ্ছে, তার মানে পরোক্ষ কর সেও দিচ্ছে। তার আয় যদিও কম তাকেও কিন্তু ভ্যাট প্রদান করছে কোনো পণ্য বা সেবা ক্রয়ের ফলে, সেখানে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তাহলে সকল জনসাধারণের নিকট থেকে পণ্য বা সেবা ক্রয় করার জন্য কর আদায় করার জন্য কিন্তু এই ব্যবস্থা রাখা হয় প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। তারপর হচ্ছে কর ফাঁকি রোধ। এই ক্ষেত্রে সরকারকে খেয়াল রাখতে হবে যে এমন আইন কানুন করতে হবে বা এমন কর ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে যেন কর ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা না থাকে, কেউ যেন কর ফাঁকি না দিতে পারে। যদি কেউ কর ফাঁকি দেয় তাহলে যেন তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা যায়, সেটা খেয়াল করতে হবে যে কাউকে কর ফাঁকি দেওয়ার জন্য তার আইনের আওতায় যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে তার সেখান থেকে কর ফাঁকি রোধ করা অনেকটা সম্ভব হবে। তাহলে বিভিন্ন মানুষের টেন্ডেন্সি আছে ফাঁকি দেওয়া। কিভাবে সরকারকে ফাঁকি দেওয়া যায় সেই টেন্ডেন্সির মধ্যে মানুষ অনেক সময় থাকে। তাহলে সেই সমস্ত লোকরা যারা ফাঁকিবাজ, তারা দুর্নীতিপরায়ণ, তাদের কর যাতে তারা কোনো অবস্থাতে ফাঁকি না দিতে পারে সেই ব্যবস্থা উত্তম কর ব্যবস্থার মধ্যে থাকতে হবে। যে উত্তম কর ব্যবস্থার এটিও একটা বৈশিষ্ট্য যে কর ফাঁকি রোধ কিভাবে করা যেতে পারে। তারপর হচ্ছে আমাদের আন্তর্জাতিক প্রভাব। কর শুধু দেশে নির্ধারণ করলে হবে না, সেক্ষেত্রে আন্তর্জাতিক একটা প্রভাব আছে। সরকারকে দেশের জনগণের উপর কর ধার্য করার সাথে সাথে অন্যান্য দেশের কর ব্যবস্থা কেমন সেটাও খেয়াল করতে হয়। যদি আমাদের দেশের কর ব্যবস্থা এবং অন্যান্য দেশের কর ব্যবস্থা তুলনামূলক বিশ্লেষণ করা প্রয়োজন হয়, যদি অন্য দেশের কর ব্যবস্থা যা থাকে আমাদের কর ব্যবস্থা তার চেয়ে তার মানে করের হার তার চেয়ে কমানো রাখার চেষ্টা করতে হবে। কেন? যেন সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা যায়। বিদেশি যে সমস্ত বিনিয়োগকারী আছে তারা যেন এদেশে আছে তার বিনিয়োগ করতে পারে, কারণ সে বুঝবে যে তার দেশে যে করের যে হার এই দেশে তার করের হার অনেক কম। তাহলে আন্তর্জাতিক বিষয়টাও সরকারকে খেয়াল করতে হয় বা উত্তম কর ব্যবস্থার মধ্যে এটাও খেয়াল রাখতে হয় যে আমাদের করের হার যেন অন্যান্য দেশের চেয়ে তুলনামূলক কম হয়, যেন আমরা বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে পারি। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হলে কি হয়, একদিকে সরকার রাজস্ব পায়, অন্যদিকে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, অবকাঠামোর উন্নয়ন হয়, দেশের উন্নয়ন বেড়ে যায়, সবকিছু মিলে একটা ভালো অবস্থানের দিকে দেশ চলে যেতে পারে। তাহলে সেগুলো খেয়াল করতে হবে যে এটা আন্তর্জাতিক প্রভাব সেটাও বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্য কি সেগুলো জানতে পারলে। আমরা আজকে এখানেই শেষ করব। আমাদের সকলকে ধন্যবাদ।
বন্ধ করতে পারছি না।